আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইম্পালা পেইন এন্ড রিহ্যাবিলিটেশন জেনে নেব। আমাদের অনেক কমেন্টস আছে, আজকে অনেক প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর কি কি অ্যাপ্লাই করতে পারি। যেমন দেখা যায় আমরা অনেক সময় এই ক্ষেত্রে ওয়াক্স বাথ ইউজ করি, অনেক ক্ষেত্রে এখানে হট ওয়াটার কম্প্রেশন ইউজ করি। এগুলো ইউজের ফলে দেখা যায় ওই জায়গাটাতে সার্কুলেশন বাড়ে, সার্কুলেশন বাড়ার ফলে ওই জায়গাতে পেইনটা কমে যায়। তার পরবর্তীতে আবার দেখা যায় যে ওই জয়েন্টটা যেটা মুভমেন্ট করছে না বা স্টিফ হয়ে যাচ্ছে সেটাকে মোবিলাইজেশন করা হয়, মোবিলাইজেশন করলে জয়েন্টটা ফ্রি হয়ে যায়। এছাড়া অন্যান্য আরও ধরনের ব্যথা, যেমন ধরেন অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে যখন কোনো একজন অস্টিওআর্থ্রাইটিস হলো, তার মেডিসিন খেলে পেইনটা কমে যাচ্ছে, কিন্তু যখন মেডিসিন বন্ধ করে দেয় তখন আবার পেইনটা চলে আসতে পারে। তো এই ক্ষেত্রে যেটা করা হয়, এই আর্থ্রাইটিসের কারণে তার সেই জয়েন্টের সারাউন্ডিং যে মাসলগুলো আছে, মাসলগুলো উইক হয়ে যায়, যার কারণে এই ধরনের পেইনটা আবার চলে আসে। তো এই পেইনটা দূর করার জন্য এই ধরনের পেশেন্টকে আমি স্ট্রেংথেনিং এক্সারসাইজ করাতে পারি। স্ট্রেংথেনিং এক্সারসাইজ করালে বা প্লাস হচ্ছে ওই জয়েন্টের রিহ্যাব, প্রপারলি রিহ্যাব কমপ্লিট করলে সেইটা দেখা যায় যে পরবর্তীতে পেইনটা ফিরে আসে না। তারপর প্যারালাইসিসের ক্ষেত্রে যেগুলো ধরেন, যেমন ধরেন প্যারালাইসিস পেশেন্ট যারা আছেন, স্ট্রোকের পর দেখা যায় তাদের বডির একটা পোর্শন অকেজ হয়ে যায়, তারা ঠিকভাবে সেটা ইউজ করতে পারে না। এটা কেন হয়? এর ফলে স্ট্রোকের ফলে ওই বডির ওই পার্টটা, ব্রেইনের যে পোর্শনটা কন্ট্রোল করতো, সেই জায়গায় সেল ড্যামেজ হওয়ার কারণে ওই পোর্শনটা এখন আর ঠিকভাবে ইউজ করতে পারতেছে না। তো ওই পোর্শনটার যে ফাংশনটা, এই ফাংশনটা ব্রেইনের অ্যানাদার একটা পোর্শনকে শিখিয়ে দিতে হয়, যার ফলে দেখা যায় যে ওই পোর্শনটাকে সে প্রপারলি ইউজ করতে পারে। এটাকে বলা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি। একটা স্ট্রোক পেশেন্টের যদি নিউরোপ্লাস্টিসিটি প্রপারলি ডেভেলপ করা যায়, তাহলে দেখা যায় তার ফাংশনগুলো পূর্বের ন্যায় ফিরিয়ে আনা পসিবল হয়। এছাড়া আরও প্রবলেম দেখা দেয়, যেমন স্ট্রোক পেশেন্টের অনেক সময় ব্যালেন্সে প্রবলেম দেখা দেয়, কোঅর্ডিনেশন প্রবলেম দেখা দেয়। শুধু যে স্ট্রোক বা ব্যথা প্যারালাইসিস তা না, এছাড়া নিউরোলজিক্যাল আর অনেক কন্ডিশন আছে, যেমন ধরুন পার্কিনসনিজম, জিবিএস, তারপর ধরুন ট্রান্সভার্স মাইলাইটিস, এ ধরনের অনেক কন্ডিশন আছে যেগুলোর ক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই কার্যকর ভূমিকা পালন করে। ধন্যবাদ স্যার। দর্শক, আপনারা জানলেন যে আসলে শুধু বাত ব্যথা প্যারালাইসিস এই টার্মটা নিয়ে যদি স্যার আলোচনা করতে যায়, আমার মনে হয় যে আরও অনেক লম্বা আলোচনা চলে আসবে, এবং এতে করে ফিজিওথেরাপির গুরুত্ব আসলেই অপরিসীম এবং অনেক বেশি। যে আপনার ব্যথা হলে সেখানেও ফিজিওথেরাপি কাজ করছে, আবার অপারেশন পরবর্তী যেই জয়েন্ট কন্ট্রাকচার হওয়া যাবে সেটাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসে, সেখানেও ফিজিওথেরাপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই গুরুত্বপূর্ণ ভূমিকাগুলা পেশেন্টরা আমাদের কাছে কীভাবে পালন করছে এই সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আমাদের কাছে প্রশ্ন করেছেন। আমরা সেই প্রশ্নের মধ্য থেকে, কমেন্ট সেকশন থেকে এবং আমাদের হোয়াটসঅ্যাপ, ইউটিউব থেকে অনেকগুলো প্রশ্ন আসছে, সেগুলো আমরা এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করব, এবং আমাদের সম্মানিত যে ফিজিওথেরাপি চিকিৎসক আছেন উনি আপনাদেরকে বুঝিয়ে বলবেন এবং উত্তর প্রদান করার চেষ্টা করবেন। আমরা প্রথমেই স্যার চলে যাচ্ছি। হাবিবুল্লাহ নামের একজন ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, আমার বাম পাঁজরে প্রচণ্ড ব্যথা এবং বাম পায়ের উরুতে এবং হাঁটুতে প্রচণ্ড ব্যথা। অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো প্রতিকার পাইনি। আনুমানিক 4-5 মাস হয়ে গেছে এই ব্যথা, এক্সরে রিপোর্ট কোনো কিছু পাওয়া যায়নি, আপনার পরামর্শ চাই। আমি আরেকবার বলছি দর্শক, হাবিবুল্লাহ নামের একজন ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, উনি লিখেছেন ওনার বাম পাঁজরে প্রচণ্ড ব্যথা, পায়ের উরুতে ব্যথা এবং হাঁটুতেও ব্যথা। ডাক্তার দেখিয়েছেন, কোনো প্রতিকার পাইনি। হয়তো আমি জানি না উনি মেডিসিন ঠিকমতো খেয়েছেন কিনা, বা প্রথম যেই মেডিকেশনের যে ডোজগুলো থাকে সেগুলো কমপ্লিট করেছেন কিনা। ভাই, আমাদেরকে দয়া করে এই জিনিসগুলো একটু জানাবেন। 4-5 মাস হয়ে গেছে ওনার ব্যথা, উনি এক্সরে করেছেন কিন্তু এক্সরেতে কোনো কিছু পাওয়া যায়নি, আমাদের পরামর্শ চাচ্ছে। ধন্যবাদ ভাইটিকে ওনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য। ভাইটি যেটি বললেন যে ওনার বাম পাঁজরে ব্যথা হয় এবং হাঁটুতে ও উরুতে ব্যথা হয়, 4-5 মাস যাবত উনি মেডিসিন খাচ্ছেন বা ডাক্তার দেখেছেন, এক্সরে করেছেন, কোনো কিছু ধরা পড়েনি। অ্যাকচুয়ালি ভাইয়া, এখানে যেটা হতে পারে বাম পাঁজরে এবং হাঁটুতে উরুতে, এখানে দুইটা ডিফারেন্ট আমরা জোন পাচ্ছি। পাঁজরের ব্যথা আর একটা পাচ্ছি হচ্ছে উরুতে এবং হাঁটুতে ব্যথা। পাঁজরের ব্যথার ক্ষেত্রে যেটা হতে পারে, বা এক্ষেত্রে আমরা ওই ভাইটিকে যেহেতু অ্যাসেসমেন্ট করিনি বা তার কোনো ফাইল আমাদের হাতে নেই, তো আমরা যেটা বলতে পারি বা ধারণা করে যেটা বলতে পারি, এটা হতে পারে উনি কোনো আঘাতজনিত কোনো একটা সমস্যা হতে পারে। আঘাতজনিত সমস্যার কারণে, বা অথবা দেখা গেল উনি যখন ওনার কাজের ক্ষেত্রে এমন কোনো একটা প্রেশার হয়েছে, এমন একটা চাপ লেগেছে, যার কারণে ব্যথাটা হতে পারে। অথবা এমনও হতে পারে ঘুমের মধ্যে উনি একটা অ্যাবনর্মাল পজিশনে ছিলেন, যার কারণে দেখা যাচ্ছে যে ওই সাইডটাতে পেইনফুল হয়ে আছে। এই পাঁজরের ব্যথার ক্ষেত্রে যেটা হতে পারে
সাধারণত বুকে বাম দিকে ব্যথা হলে আমরা অনেকেই ধরে নিই যে এটা কার্ডিয়াক পেইন। Cardiac pain বা heart কার্ডিয়াক problem। পেইন হলে এটা যে কার্ডিয়াক পেইন হলে তার কিছু সাইন থাকে, আর সেটা পাঁজরে ব্যথা হবে না, সেটা হবে হচ্ছে ইন্টারনাল একদম বুকের ভেতরের দিকে ব্যথা হবে এবং প্রচন্ড চেপে ধরার মতো ব্যথা হবে, এবং এই আচ্ছা। ব্যথাটা বাম দিকে রেফার করে, বাম সাইডে ঘাড়ের দিকে এবং হাতের দিকে রেফার করে। যেহেতু ভাইয়া এই ধরনের কোনো কিছু বলেননি, ধরে নিচ্ছি যে এটা কার্ডিয়াক পেইন না। এখন তাহলে কোন স্ট্রাকচারে এখানে পেইন হতে পারে? ওনার যদি ফুসফুসের কোনো প্রবলেম থেকে থাকে সেই ক্ষেত্রে এই পেইনটা হতে পারে, অথবা আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল মাসলস। আমাদের পাঁজরের যে হাড়গুলো থাকে, হাড়ের ফাঁকে ফাঁকে একটা হাড়ের সাথে আর একটা হাড়ের সাথে যে ফাঁকে ফাঁকে যে মাসলগুলো থাকে, এই মাসলগুলো যদি কোনো ধরনের ইনজুরি হয়ে থাকে অথবা উইকনেস থেকে থাকে সেই ক্ষেত্রে এখানে ব্যথা হতে পারে। আবার অনেক সময় আমাদের যদি ফ্যাসেট জয়েন্টে কোনো ধরনের প্রবলেম থেকে থাকে, স্পাইনের সাথে যে জয়েন্টটা বা হচ্ছে আমাদের স্পাইনের সাথে যে আমাদের রিবসগুলো মানে পাঁজরের হাড়গুলো যে জয়েন্টটা গঠন করে সেই জয়েন্টটা কোনো প্রবলেম থেকে থাকে, সেই ক্ষেত্রেও পাঁজরের ব্যথা হতে পারে। আবার সামনের দিকে যদি আসি, আমাদের যে আমাদের যে স্টার্নামের সাথে যে জয়েন্টগুলো আছে আমাদের পাঁজরের হাড়ে, সেই হাড়েও জয়েন্টেও যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে ব্যথা হতে পারে। তো ওনার পাঁজরের এই ব্যথার জন্য যেটা আমি বলতে পারি যে আপনার প্রথমে একজন দক্ষ ফিজিশিয়ানের শরণাপন্ন হওয়া উচিত এবং তার মাধ্যমে প্রপার অ্যাসেসমেন্ট করে তারপর দেখানো প্রয়োজন, এই ট্রিটমেন্ট করা প্রয়োজন। এবং হাঁটু এবং উরুর যে ব্যথার কথা উনি বললেন, অনেক সময় আমাদের হাঁটুতে যদি কোনো ধরনের প্রবলেম থেকে থাকে, যেমন ধরেন অস্টিওআর্থ্রাইটিস হোক বা দেখা গেল যে ওই কোনো আঘাতের কারণে হোক, হাঁটুতে কোনো ব্যথা হলে সেই ব্যথাটাকে কম্পেনসেট করার জন্য আমাদের উরুর যে মাসলগুলো আছে, মাসলগুলো অনেক সময় একটা এমন একটা কন্ডিশনে থাকে বা এমন একটা টোন ডেভেলপ করে থাকে যেন ওই ব্যথাটার যেন আর তার না হয় বা ব্যথাটা থেকে যেন প্রোটেক্ট করতে পারে হাঁটুকে। এর ফলে দেখা যায় যে ওইখানে অনেক সময় মাসল টাইটনেস ডেভেলপ করে, এই টাইটনেসের ফলে উরুতে ব্যথা হতে পারে। এবং ওনার হাঁটুর ব্যথার জন্য আমি বলবো প্রথমত নিকটস্থ কোনো ফিজিওথেরাপিস্ট অথবা ফিজিশিয়ানের শরণাপন্ন হবেন, হয়ে তাদের দ্বারা প্রপার অ্যাসেসমেন্ট করাবেন। অ্যাসেসমেন্টের পর বলা যাবে অ্যাকচুয়ালি আপনার এটা কোন ধরনের ব্যথা। আপনি শুধু উল্লেখ করেছেন যে আপনার হাঁটুতে এবং উরুতে ব্যথা। এখন এর মধ্যে কিছু বিষয় আছে, যেমন দেখেন অনেক ক্ষেত্রে ব্যথাগুলো আমাদের কেমন হয় যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠলাম ব্যথা নেই, কিন্তু আমরা যখন হাঁটাহাঁটি করতেছি বা অ্যাক্টিভিটিসে যাচ্ছি তখন আস্তে আস্তে ব্যথাটা শুরু হচ্ছে, এইটা একটা কন্ডিশন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একদম যখন রেস্টে ছিলেন তখনই ব্যথাটা আছে, কিন্তু যখন অ্যাক্টিভিটিসে গেলেন তখন ব্যথাটা নেই। ভাইটি যদি এই ধরনের এই বিষয়গুলো আমাদেরকে একটু ক্লিয়ার কাট বলে দিতেন তাহলে আপনার জন্য উত্তর দেওয়াটা সহজ হতো। তো আপনার আরও একটা বিষয়, আপনি বলেছেন যে এক্সরেতে কোনো ধরনের আপনি পাননি, কোনো কিছু ধরা পড়েনি, তো সেই ক্ষেত্রে বলা যায় এটা সফট টিস্যুর কোনো একটা ইনজুরির কারণে হতে পারে। তো ভাইটির প্রতি আমার পরামর্শ হবে আপনি নিকটস্থ কোনো দক্ষ ফিজিশিয়ানের শরণাপন্ন হবেন অথবা ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে একটা প্রাথমিক অ্যাসেসমেন্ট করে তারপর আপনি ট্রিটমেন্ট করবেন। ধন্যবাদ ভাইটিকে। ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে আপনি গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর দিয়েছেন। আশা করছি হাবিবুল্লাহ ভাই আপনি আপনার যথার্থ উত্তরটি পেয়েছেন, এবং খুবই জরুরি এটা যে স্যার যেটা বললেন যে একজন দক্ষ ফিজিশিয়ানের নিকট আপনি আগে পরামর্শ গ্রহণ করুন, সেই অনুযায়ী প্রয়োজনে আমাদের সাথে আমাদের যে ফেসবুকে দেওয়া যে নাম্বার আছে সেখানে আপনি ফোন করলেও স্যারদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। যাওয়ার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে রাখতে চাই যে দর্শক এরকম আপনার পরিবার অথবা আপনার আপনজনের সাথেও এরকম কিছু প্রশ্ন মিলে যেতে পারে। সো সেই জন্য আপনারা দয়া করে লাইভটিকে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। যদি কোনো কথা জানার থাকে, কোনো প্রশ্ন জানার থাকে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, অথবা আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানেও কল করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা রিপোর্ট সহ আপনাদের যদি প্রিভিয়াস কোনো রিপোর্ট থেকে থাকে বা ডাক্তার দেখাইছেন এরকম যদি হয়ে থাকে তাহলে সেই রিপোর্টগুলো আমাদেরকে পাঠিয়ে আমাদের ওখানে নক করে রাখতে পারেন। ইনশাআল্লাহ আমরা এটা যথাযথ প্রশ্নের উত্তর প্রদান করার চেষ্টা করব, অথবা আমাদের এখানে যে বিজ্ঞ প্রতিনিধি টিম আছে তারা আপনাকে অবশ্যই এই প্রশ্নের উত্তর প্রদান করবেন এবং প্রয়োজনে ফ্রি পরামর্শ প্রদান করবেন। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। AM নাসির হাসান ভাইয়া লিখেছেন যে সার্ভাইকাল C5 এবং C6 ডিস্ক প্রোল্যাপস, ওনার লেফট হ্যান্ড এবং ফিঙ্গারে অ্যাকুইট পেইন, প্যারাসিটামল পরামর্শ প্লিজ। ওনার হচ্ছে স্যার যেটা যে আমাদের যে সার্ভাইকাল রিজিয়ন আছে সেখানে 5-6 যে ডিস্কটা আছে সেটা প্রোল্যাপস, হয়তোবা উনি MRI রিপোর্ট বা কিছু একটা পড়েই আমাদেরকে সুন্দরভাবে উনি লিখতে পারেছেন, এবং হচ্ছে লেফট সাইডের যে ফিঙ্গার আছে সেখান পর্যন্ত ওনার পেইন চলে আসে লেফট সাইড, লেফট হ্যান্ডের। সো এইটার পরামর্শটা আসলে কি হতে পারে?
ধন্যবাদ এম নাসির হোসেন ভাইকে। ভাইটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, এবং শুধু উনিই না, এই ধরনের অনেক কন্ডিশন আমরা আমাদের সেন্টারে দেখে থাকি, এবং আমাদের দেশের অনেক অনেক পেশেন্ট এই ধরনের সার্ভাইকাল ডিস্কের প্রবলেম নিয়ে ভুগছেন। এই ধরনের অনেক পেশেন্ট আছে। তো C5-6 যে প্রবলেমটা আপনার, এবং এই প্রবলেমের কারণে আপনার বাম হাতে, লেফট হ্যান্ডের কথা বলছেন, বাম হাতের স্মল ফিঙ্গারের দিকে, লেফট ফিঙ্গার, আচ্ছা, স্মল ফিঙ্গারের দিকে হয়তোবা পেইনটা রেফার করছে। এটা যেটা হয়, আমাদের এই যে C5-6 যে রিজিয়নটা আছে, এই রিজিয়ন থেকে নার্ভে কম্প্রেশনের কারণে ওই জায়গার যে নার্ভ রুটটা যে পর্যন্ত সাপ্লাই দেয় সেই পর্যন্ত পেইনটা রেফার করে অথবা রেডিয়েট করে। তো ওনার ক্ষেত্রেও অ্যাকচুয়ালি তাই ঘটেছে। ওনার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে ওনার এই সার্ভাইকাল রিজিয়নে যে জায়গায় ডিস্ক বালজিংটা আছে, এই বালজিংটাকে কমিয়ে কিভাবে সেইখান থেকে নার্ভ রুটটাকে ফ্রি করা যায়, এটা হচ্ছে মেইন করণীয়। এর জন্য যে ধরনের ইনিশিয়েটিভগুলো নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে প্রপার ফিজিওথেরাপি। এই ফিজিওথেরাপির মধ্যে যেটা হতে পারে যে ওনার সার্ভাইকাল রিজিয়নের মাসলগুলোকে রিলিজ করা, তারপর দেখা যাচ্ছে যে ওনার যে এই C5 এবং C6 লেভেল যেটা আছে, এই লেভেলটাকে একটু গ্যাপিং করে দেওয়া। এই লেভেলটাকে যদি গ্যাপিং করে দেওয়া হয়, তাহলে এই জায়গার মধ্যবর্তী যে ডিস্কটা আছে, ডিস্কটা ওর পূর্বের জায়গায় ফিরে যায়। আচ্ছা আচ্ছা। তো এই গ্যাপিংটা করানো পসিবল হয় হচ্ছে কিছু ম্যানুয়াল টেকনিকের মাধ্যমে, এবং একটা মেকানিক্যাল ডিভাইস আছে যেটাকে আমরা ট্রাকশন বলে থাকি। এটা মোটামুটি সবাই পরিচিত, যে কারণে এই নামটা বলে দিলাম। এই ট্রাকশন অ্যাপ্লাই করলে দেখা যায় যে এই গ্যাপটা, এই জায়গায় একটু গ্যাপিং হয় এবং এই ডিস্কটা তার পূর্বের জায়গায় ফিরে যায়। যখন এই ডিস্কটা তার পূর্বের জায়গায় ফিরে যাবে এবং ফিরে যাওয়ার ফলে ওই জায়গায় নার্ভ রুটের উপর থেকে কম্প্রেশনটা চলে যাবে, তখন উনি ওনার হাতের যে ব্যথাটা অনুভব করেন, এই ব্যথাটা চলে যাবে। আশা করি ভাই আপনি উত্তর পেয়েছেন। আপনার জন্য পরামর্শ হবে আপনি দক্ষ কোনো ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে আপনার এই ট্রিটমেন্টটি করিয়ে নেবেন। ধন্যবাদ স্যার। এম নাসির হাসান ভাই, আপনি যদি লাইভ দেখে থাকেন তাহলে আপনি আপনার উত্তর হয়তোবা পেয়েছেন ইনশাআল্লাহ। যদি আপনি ঢাকায় থাকেন, আমরা যেহেতু ঢাকায় অবস্থিত, আপনি প্রয়োজনে আমাদের এখানেও পরামর্শ নিতে আসতে পারেন, আমাদের স্যারদের নিকট আসতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনি দূরে কোথাও হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ফ্রি পরামর্শ পেতে আমাদের যে হটলাইন নাম্বার আছে সেখানে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা আপনার যে ফোন করেন তাহলে অবশ্যই আমাদের এখান থেকে ফ্রি পরামর্শ আপনাকে প্রদান করা হবে। আরও বিস্তারিত যদি জানতে চান, সেক্ষেত্রে আমাদেরকে আপনার রিপোর্ট সহ বা আপনার যদি MRI এক্সরে কোনো ফিল্ম থাকে সেটা সহ ছবি তুলে আপনি হোয়াটসঅ্যাপে যদি আমাদেরকে পাঠান, সেখান থেকে আপনাকে সুন্দরভাবে একটি পরামর্শ প্রদান করা হবে। স্যার, আমরা আরেকটি প্রশ্ন লাইভ চলাকালীন সময় পেরেছি। জেনি নামে একজন বোন প্রশ্ন করেছেন। উনি লিখেছেন যে স্যার, আমার বোনের হঠাৎ করে কোমরে ব্যথা, কি করতে পারি? একুইট কেস হয়তো, বা আমি জানি না। বোন, আপনি যদি আপনার লাইভটি আমাদের দেখে থাকেন, আপনি আপনার বোনের বয়স, আপনার বোনের পেশা বা যদি স্টুডেন্ট হয়ে থাকে সেটি, এবং কিভাবে ব্যথাটি পেয়েছে সেটি আমাদেরকে যদি জানান, স্যার উত্তর দিতে আরও বেশি সহজ হবে। তারপরে স্যার আপনাকে আমি প্রশ্নটি আরেকবার বলে শোনাচ্ছি। উনি লিখেছেন, আমার বোনের হঠাৎ করে ব্যথা কোমরে, কি করণীয়? এই ক্ষেত্রে আসি ইনিশিয়াল স্টেজটা আসলে কি হওয়া প্রয়োজন ওনার ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। অ্যাকচুয়ালি হঠাৎ করে কোমরে যে ব্যথা হয়, এগুলো অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন ধরেন মাসকুলোস্কেলেটাল রিলেটেড প্রবলেম থাকতে পারে, অথবা ভিসেরাল অনেক পেইনের কারণেও হতে পারে, অনেক প্রবলেমের কারণে এই পেইনটি হতে পারে। তবে ইনিশিয়াল হঠাৎ করে যদি কোমর ব্যথা হয় এবং ব্যথাটা যদি কোনো দিকে রেফার করছে কিনা সেটাও জানা প্রয়োজন ছিল। যাই হোক, শুধু কোমরে ব্যথা যেহেতু বলেছেন, তার মানে হয়তো বা রেফার করছে না, শুধু কোমরে ব্যথাটা আছে। প্রথমত ওনার যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে রেস্ট নেওয়া। 2 দিন বা 3 দিনের মতো আপনি রেস্ট নেবেন এবং ব্যথার জায়গাটাতে আইস অ্যাপ্লাই করবেন, যেহেতু অ্যাকিউট কন্ডিশন এটি। এটা দেখা গেল যে আমরা অনেকে ভুল করে থাকি যে ব্যথা হলেই সেখানে গরম শেক দিই, না, অ্যাকচুয়ালি এটা করা উচিত না। যদি অ্যাকিউট কোনো কন্ডিশন হয়ে থাকে, ধরেন যেদিন ব্যথা হলো সেই দিন থেকে শুরু করে প্রথম 7 দিনের মতো, এই কয়দিনের মধ্যে কখনোই গরম অ্যাপ্লাই করা উচিত না। এর মধ্যে যেটা করতে হয়, আইসিং করতে হয়। আপনি রেস্ট নেন, ওনাকে রেস্ট নিতে বলেন এবং ওনার ব্যথার জায়গাটাতে আইস অ্যাপ্লাই করেন, আশা করি উনি ভালো ফল পাবেন। এতেও যদি কোনো ধরনের পরিবর্তন না পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। আমরা বেশ কয়েকটি প্রশ্ন পেয়ে যাচ্ছি। আমাদের সাথে আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে আমার স্ত্রীর গলার ডান পাশে প্রচণ্ড ব্যথা, হাত দিয়ে চাপ দিলে মারাত্মক ব্যথা অনুভূতি হয়, অনুগ্রহ করে পরামর্শ দিবেন।
ভাইটি এরকমও লিখেছেন যে একটি গুরুত্বপূর্ণ লাইভ চলছে, শেয়ার করে দিলে সম্পূর্ণ ফ্রিতে দেখার সুযোগ পাবেন। ধন্যবাদ ভাই। যে আসলে আমরা দর্শকদেরকে সেটি বলতে চাই যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, আপনারা দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন, অনেককে জানার সুযোগ করে দিবেন। স্যার আমি প্রশ্নটি যদি আরেকবার পড়ি, যদিও আমাদের প্রশ্ন দেওয়ার উত্তর দেওয়ার যদি কোনো স্কোপ থাকে আর কি, যে ওনার স্ত্রীর গলার ডান পাশে প্রচন্ড ব্যথা, হাত দিলে চাপ দিলে মারাত্মক ব্যথা মানে অনুভূত হয়, কি পরামর্শ বা এই ক্ষেত্রে কি আমাদের কোনো কিছু করার আছে কিনা আসলে ফিজিওথেরাপি? গলার ডান পাশে প্রচন্ড ব্যথা, এটা অনেকগুলো কারণে হতে পারে। যেমন দেখা গেল গলার ডান পাশে ব্যথা হওয়ার এই যে স্ট্রাকচারগুলো কি কি আছে, আমাদের এই দিকে দেখা যাচ্ছে সাইডের দিকে কয়েকটা মাসল থাকে, স্টার্নোক্লিডোমাস্টার থাকে, স্ক্যালেনি মাসল থাকে, এই মাসলগুলো থাকে। এই মাসলগুলোতে যদি অনেক সময় দেখা যায় মাসলগুলো ক্রাম্পিং করে, ক্রাম্পিং এর ফলে অনেক সময় ব্যথা হয়। আবার অনেক সময় আমাদের যে লিম্ফ নোডগুলো আছে যেমন টনসিলাইটিস, এর ফলেও ব্যথা হয়। তো যদি সেই টনসিলাইটিসের কারণে যদি ব্যথা হয়, আরেকটা জিনিস জানা প্রয়োজন ছিল যে ওনার এই ব্যথার সাথে সাথে ওই জায়গাটা কি ফুলে গিয়েছে কিনা বা গরম অনুভব করেন কিনা। যদি এই ধরনের হয়ে থাকে সেই ক্ষেত্রে ওনার জন্য পরামর্শ হবে নিকটস্থ কোনো নাক কান গলার ডাক্তারের শরণাপন্ন হয়ে এর ট্রিটমেন্ট করানো। যদি এই ধরনের কোনো উপসর্গ না থাকে সেই ক্ষেত্রে যেটা করা যায়, ওনার এই সাইডের যে মাসলগুলো আছে যেগুলোতে উনি যদি মাসল রিলেটেড হয়ে থাকে, স্টার্নোক্লিডোমাস্টার অথবা স্ক্যালেনি মাসল রিলেটেড হয়ে থাকে, সেই মাসলটা রিলিজ করে দিলে উনি উপশম পাবেন আশা করা যায়। তো সেই জন্য যেটা প্রয়োজন, নিকটস্থ কোনো ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে এটার প্রপার একটা অ্যাসেসমেন্ট করিয়ে দেন আপনারা ট্রিটমেন্ট নেন। ধন্যবাদ স্যার। ভাই আপনি যদি লাইভ দেখে থাকেন অবশ্যই এটা জানবেন যে আসলে প্রথমে একজন ডক্টরকে দেখান এবং উনি যেটা বা একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হন আপনার বাসার আশেপাশে, উনি আপনাকে একটি প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে পারে। দুটো হতে পারে স্যার, যেটা বললেন যে এটা মাসেল রিলেটেডও কোনো প্রবলেম হতে পারে, আবার নাক কান গলা রিলেটেডও কোনো প্রবলেম হতে পারে। সো এইভাবে আসলে আইডেন্টিফাই করার জন্য একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটাই জরুরি। আমাদের সাথে আসেন এমডি হাফিজ ভাই আছেন, আমাদের সাথে এমডি শামসুল উদ্দিন ভাই, আমাদের সাথে আরও আছেন যে এমডি মঞ্জিল ভাই, তিনি লিখেছেন চমৎকার, আছেন দিলীপ কুমার সরকার লিখেছেন ভেরি গুড, আরও আমাদের কাছে আছেন রাখিদেব লিখেছেন ভালো, খুবই সুন্দর, আছেন মুক্তি তিনি লিখছেন অসাধারণ। এরকম অনেকেই আমাদের কাছে কমেন্ট করেছেন, ধন্যবাদ। আমরাও চাই যে আমাদের এই লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানগুলো খুব সুন্দরভাবে আপনাদের উপকারে আসে, এরকমভাবেই প্রদান করার জন্য। আমি আরেকটি প্রশ্নে চলে যাব। আমাদের হাতে যে খুবই কম সময় আছে, সেই সময়ের মধ্যে আমরা উত্তরগুলো প্রদান করার চেষ্টা করব। আমি যে প্রশ্নটিতে চলে যাব সেটি হচ্ছে যে শামসুল উদ্দিন ভাই আমাদের লিখেছেন, আমার হাঁটুতে ব্যথা, হাঁটুতে পানি জমা হয়েছে, এই ক্ষেত্রে আসলে করণীয় কি? ধন্যবাদ শামসুল উদ্দিন ভাইকে। হাঁটুতে ব্যথা, হাঁটুতে পানি জমা হয়েছে, অ্যাকচুয়ালি ফ্লুইড অ্যাকুমুলেশন হলে এর জন্য যেটা প্রাথমিক অবস্থায় করতে হয়, আপনি নিকটস্থ কোনো অর্থোপেডিক্সের ডক্টরের শরণাপন্ন হবেন। যদি এটা অ্যাসপিরেশন করে বের করে ফেলার মতো কোনো কন্ডিশন হয়ে থাকে তাহলে সেই ডক্টর এটা বের করে দেবে, নয়তোবা কোনো মেডিসিনের মাধ্যমে এই সোয়েলিংটাকে কমিয়ে দেবে। এর পরবর্তীতেও যদি ব্যথা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন, হলে তখন ফিজিওথেরাপির মাধ্যমে পরবর্তী ব্যথাগুলো আপনি নিরসন করতে পারবেন। কিন্তু ইনিশিয়াল আপনার হাঁটুতে যে ফ্লুইড অ্যাকুমুলেশন আছে বা পানি জমে আছে, সেই পানিটাকে বের করার জন্য অবশ্যই একজন অর্থোপেডিক সার্জনের শরণাপন্ন হতে হবে, যিনি অ্যাসপিরেশন করে পানিটা বের করে দেবে অথবা মেডিসিনের মাধ্যমে পানিটাকে সেখান থেকে রিমুভ করে দেবে। ধন্যবাদ স্যার গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের সাথে আমি বলতে চাচ্ছি যে আছেন সোনিয়া, ভেরি নাইস, খুবই ধন্যবাদ বোন আপনাকে। আমাদের সাথে আছেন রাব্বি হোসেন, ভালোবাসা অবিরাম, এগিয়ে যান ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। এরকম দর্শকরা যদি আমাদেরকে ফিডব্যাক দেন অথবা আমাদেরকে যদি এভাবে বলেন যে হ্যাঁ আমাদের লাইভগুলো আপনাদের আসলে উপকারে আসতেছে, তাহলে আমরা এতে করে আরও বেশি ইন্সপায়ার হই, আরও বেশি আপনাদের জন্য কাজ করার জন্য অনুপ্রেরণা পাই। আমি আরেকটি প্রশ্ন উত্তর চলে যাব। রাবেয়া বেগম নামে একজন বোন লিখেছেন, আমার বাম পায়ের হাঁটুতে ব্যথা, আনুমানিক 2 মাস যাবতে ভুগছি, কোনো পরিবর্তন হচ্ছে না, সেজদা দিতে সোজা হয়ে বসতে প্রচণ্ড কষ্ট হয়, তারপরে অনেক ধৈর্য ধরে সালাম ফিরাই, নামাজ পড়ার কথা বলছেন উনি। এমন তো অবস্থায় চেয়ারে বসে আরামের সঙ্গে নামাজ পড়া সম্ভব, কিন্তু সেটা উনি করতে পারছেন না, আত্মতৃপ্তি সহকারে উনি সেই কাজটি করতে পারছেন না স্যার। তাছাড়া অন্তর থেকে একটি ভয় সারাক্ষণ কাজ করে, আমার রব যদি আমার উপর খুশি না হন তাহলে সব কিছুই বৃথা যাবে, মেহেরবানি করে আমাকে যদি এই ব্যাপারে ভালো কোনো পরামর্শ দেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো। এটি আমার স্ত্রীর আইডি, আমার বয়স 58 বছর। আচ্ছা, উনি বোন না, উনি ভাই, ওনার স্ত্রীর আইডি থেকে উনি প্রশ্নটি করেছেন। ওনার বয়স হচ্ছে 58 বছর,
ওনার পায়ের হাঁটুতে আনুমানিক 2 মাস যাবত ব্যথা, কোনো পরিবর্তন হচ্ছে না, সেজদা দিতে পারছেন না। উনি চাচ্ছেন যে উনি একটু আত্মতৃপ্তি সহকারে যাতে নামাজ পড়তে পারে। অসংখ্য রুগী স্যার আমরা এরকম পাই, এবং আলহামদুলিল্লাহ এটিও দর্শক আপনাকে জানিয়ে রাখতে চাই যে অসংখ্য রুগীকে আমরা মুসলিম সম্প্রদায়ে যারা আছেন, যারা আমাদের মুসলিম ভাই বোন আছেন, তাদেরকে অসংখ্য রোগী আসে যে তারা বসে নামাজ পড়তে চায়, পারে না, তাদেরকে এখান থেকে আলহামদুলিল্লাহ চিকিৎসা দেওয়ার পরে একদম বসিয়ে নামাজ পড়িয়ে দেওয়া, ডেমো নামাজ দিয়ে তারপরে এখান থেকে ইনশাআল্লাহ আমরা রিলিজ করে দিয়েছি। এরকম অসংখ্য হিস্ট্রি আছে, আপনি আমাদের ফেসবুকের যে পেজ আছে সেখানেও যদি দেখতে পারেন, আমাদের অনেক পেশেন্টের রিভিউ এরকম আছে। তারপর আমরা স্যারের কাছ থেকে একটু জেনে নেব। ধন্যবাদ ভাইটিকে প্রশ্নটি করার জন্য। অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন যে হাঁটুতে সমস্যা নিয়ে অনেক পেশেন্টই আসে যারা দেখা যায় হাঁটু ভাঁজ করে বসতে পারেন না, এবং বসতে না পারার কারণে তারা চেয়ারে বসে নামাজ পড়েন, এবং সবাই একই কথাই বলেন যে আত্মতৃপ্তি পান না। তো অ্যাকচুয়ালি এক্ষেত্রে আপনার যদি হাঁটুতে এই ধরনের সমস্যা থেকে থাকে, যেটার কারণে আপনি হাঁটু ভাঁজ করে বসতে পারছেন না, তার জন্য আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হবে বলে আমি ধারণা করি না, বা ওলামায়ে কেরাম এই ধরনের কোনো ফতোয়া দেবেন না যে আপনাকে অবশ্যই হাঁটুতে ভাঁজ করে বসেই নামাজ পড়তে হবে, আমি যতদূর জানি। তো সেই ক্ষেত্রে আপনার জন্য করণীয় যেটা, যদি ইনিশিয়াল পর্যায়ে, যেমন আপনার প্রথম আপনি বললেন 2 মাস যাবত ব্যথাটা হচ্ছে, প্রথমত এই অবস্থায় কিছুদিন চেয়ারে বসে নামাজ পড়াটাই উত্তম আপনার জন্য। তো তাতে করে যেটা হবে, আপনার যে ইনজুরির কারণে বা যে কারণে পেইনটা হচ্ছে সেই জিনিসটা প্রভোগ করবে না বা বেড়ে যাবে না। আপনি দেখা গেল এই জিনিসটা আপনি আপনার আত্মতৃপ্তির জন্য আপনি ফ্লোরে বসে, নিচে বসে হাঁটু ভাঁজ করে বসে নামাজ পড়লেন, কিন্তু আপনার এই যে জিনিসটা, যে প্রবলেমের কারণে হাঁটু ভাঁজ করতে পারতেছেন না, সেটাকে বাড়িয়ে তুললেন, এটা পরবর্তীতে আপনাকে আরো অনেকদিন ভোগাবে, এবং দেখা যাবে যে অনেক দীর্ঘদিন আপনি হাঁটু ভাঁজ করে বসে নামাজ পড়তে পারবেন না। তার চাইতে আপনি ইনিশিয়াল প্রথম পর্যায়ে আপনি চেয়ারে বসে কিছুদিন নামাজ পড়েন, এবং এর মধ্যবর্তী সময়ে আপনি ট্রিটমেন্ট চালিয়ে যান, ফিজিওথেরাপি ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারেন, যেটা আমরা এখানে অহরহ ট্রিটমেন্ট করে যাচ্ছি। এই ধরনের ক্ষেত্রে যেটা হয়, সাধারণত হাঁটুতে যদি হাড়ের ক্ষয় অথবা কার্টিলেজের ক্ষয় হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই ধরনের সাইন সিমটমগুলো দেখা দেয়, এবং এর জন্য ফিজিওথেরাপি হচ্ছে কার্যকর চিকিৎসা পদ্ধতি। আপনি আপনার নিকটস্থ কোনো ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হন, তাদের শরণাপন্ন হলে তারা প্রপার অ্যাসেসমেন্ট করে আপনার এর জন্য ট্রিটমেন্ট করে দিলে দেখা যাবে আপনি আবার পুনরায় ফ্লোরে বসে বা পা ভাঁজ করে বসে নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটি উত্তর দেওয়ার জন্য। এবং ভাই, আমি আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়েছেন, অথবা পরবর্তীতে আমাদের এই লাইভ সেকশনটি থেকে যায়, সেখান থেকেও আপনি আপনার উত্তরটি নিতে পারবেন। সো ইনশাআল্লাহ আশা করছি যে আপনি যে স্যারের এই কথা মতো পরামর্শটা মেনে চলতে পারেন, যে আপনার এই হাঁটু ব্যথা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন, এবং চাইলে আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমরা লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি কিছু ভাইয়াদের নাম বলবো, বোনদের নাম বলবো, যে যারা আমাদের সাথে আছেন এবং আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছেন, এরকম কিছু নাম বলে আমরা আজকে আমাদের লাইভটি শেষ করে দিব। আমি নাম বলছি, সবার নাম হয়তো বলা সম্ভব হবে না, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এমডি সুরজ মিয়া বলছেন ভেরি বিউটিফুল। এমডি শাহিন আহমেদ ভাইয়া বলেছেন যে গুড মর্নিং, যদিও এখন শুভ বিকাল ভাইয়া, আপনার জন্য গুড ইভিনিং। আমাদের সাথে আছেন রাজ্জাক আমির, উনি লিখেছেন খুবই সুন্দর। মনিরুল ইসলাম ভাইয়া বলেছেন অসাধারণ। জাহিরুল ইসলাম ভাইয়া বলেছেন দারুণ সুন্দর হয়েছে। আরও এরকম অসংখ্য, তুহিন ভাইয়া বলেছেন আমাদেরকে চমৎকার, অনেক অসাধারণ এরকম কমেন্টস আমাদেরকে আছে। আলহামদুলিল্লাহ, আমরা খুবই ভালো লাগছে যে আপনারা আমাদের লাইভটি দেখেছেন এবং আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছেন। আমরা চাই যে আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনারা কমেন্ট করবেন আপনাদের যদি পরিচিত কারো এরকম সমস্যা থেকে থাকে। ফারহানা জাহান লিখেছেন খুবই সুন্দর, নাইস, মাটির মানুষ, এরকম আইডি থেকে আমাদের কাছে খুবই অ্যাপ্রিসিয়েশন আসছে। সো আমরা আপনাদেরকে আবারও বলছি দর্শক, যে আপনাদের যদি এরকম পারিবারিক অন্য কারো এরকম সদস্যদের প্রবলেম থেকে থাকে, আপনারা অবশ্যই আমাদেরকে লাইভ চলা অনুষ্ঠান এই সময় অথবা পরবর্তীতে আমাদের যে নাম্বারগুলো আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার মেসেজ সেকশন আছে, সেখানেও আপনারা এই প্রশ্নগুলো করতে পারেন। আমরা এখান থেকে প্রয়োজনীয় পরামর্শ আপনাদেরকে প্রদান করবো ইনশাআল্লাহ। লাস্ট আমরা একটা কোশ্চেন করব। আমাদের লাইভ চলাকালীন সময়ে আমাদের একটি প্রশ্ন এসেছে, বাদল খান নামের একজন ভাইয়া আমাদেরকে প্রশ্ন করেছেন যে স্যার, হাড়ের শক্তির জন্য কি রকম ক্যালসিয়ামের বড়ি খেতে পারি? আর যদিও এটি ফিজিওথেরাপি রিলেটেড, আমরা তো ফিজিওথেরাপি নিয়ে কাজ করি, আমরা ওষুধ নিয়ে হয়তো বা সেভাবে কাজ করি না। তারপর আমাদের স্যার যেহেতু আছেন, আমরা স্যারের কাছে প্রশ্নটা রাখতে চাই, স্যার এটা সুন্দর একটা উত্তর দেবেন আশা করছি।
ধন্যবাদ ভাইটিকে প্রশ্ন করার জন্য। অ্যাকচুয়ালি আপনি প্রশ্ন করেছেন হাড়ের শক্তির জন্য কি ধরনের ক্যালসিয়ামের ওষুধ খেতে পারেন। অ্যাকচুয়ালি আমরা ফিজিওথেরাপি নিয়ে কাজ করি, আমরা মেডিসিন নিয়ে কাজ করি না। আপনার মেডিসিনের জন্য আপনি যদি কোনো মেডিসিন স্পেশালিস্টের কাছে অথবা যেহেতু হাড়ের কথা বলেছেন অর্থোপেডিক্সের কোনো ডক্টরের শরণাপন্ন হন, তাহলে ওনারা আমাদের চাইতে ভালো পরামর্শ দিতে পারবেন। তারপরও আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আপনি শুধু মেডিসিন খেয়ে কেন আপনি আপনার হাড়ের স্ট্রেংথ বাড়াবেন এটা বলেন। আপনার এই ক্ষেত্রে হাড়ের শক্তি বাড়ার কাদের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়তে পারে, যেমন দেখা যায় অনেকের ক্ষেত্রে যেটা হয় যে বয়স হয়ে গেছে, হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, সেটা প্রতিরোধ করার জন্য অনেক সময় ক্যালসিয়ামের ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু যদি আপনি একজন সুস্থ সবল মানুষ হয়ে থাকেন, শুধু আপনার এই মেডিসিনগুলো না নেওয়াটাই বেটার। এর চাইতে প্রাকৃতিক উপায়ে আপনি যে জায়গা থেকে ক্যালসিয়াম পেতে পারেন, যে খাবারগুলো থেকে আপনার জন্য উপকারী হবে সেই খাবারগুলো খাওয়া, যেমন দুধ, ডিম, তারপর ধরেন মাছ, এগুলো যদি আপনি প্রপারলি খান, প্রপারলি ইনটেক করেন, তাহলে আপনি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো খেলে আপনি অটোমেটিক্যালি এই আপনার হাড়ের স্ট্রেংথটা বেড়ে যাবে। অতএব ভাইটিকে বলবো আপনি মেডিসিনের দিকে না গিয়ে, যদি কোনো বড় ধরনের জটিলতা থেকে না থাকে, মেডিসিনের দিকে না গিয়ে আপনি ন্যাচারাল ফুডগুলো খান, আশা করি আপনি স্ট্রেংথটা পাবেন। ধন্যবাদ ভাইটিকে। ধন্যবাদ স্যার, আমাদেরকে খুব সুন্দরভাবে প্রশ্নটির উত্তর প্রদান করার জন্য। বাদল খান ভাই, আপনি আপনার যথার্থ প্রশ্নের উত্তরটি পেয়েছেন আশা করছি। আমাদেরকে মাসুদ রানা স্যার আমাদেরকে লিখেছেন, ইটস লুক গ্রেট দ্যাট ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ার প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল টু সার্ভিস অফ দ্য কমিউনিটি। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের অ্যাপ্রিসিয়েশন করার জন্য। আমরা লাইভের শেষ প্রান্তে চলে এসেছি স্যার, যদি আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলার থাকে। সুস্থতার চাইতে বড় কোনো কিছু হয় না। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি কখনো কোনো ধরনের শারীরিক জটিলতার সম্মুখীন আপনার হন, তাহলে অবশ্যই নিকটস্থ কোনো দক্ষ ফিজিশিয়ানের শরণাপন্ন হয়ে তারপর চিকিৎসা গ্রহণ করবেন। অথবা যদি ব্যথা সংক্রান্ত কোনো জটিলতা হয়ে থাকে, অবশ্যই একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে তার চিকিৎসা করুন। অযথা ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বা কোনো কোয়াকের দ্বারা ট্রিটমেন্ট নেবেন না। অযথা আপনার মহল্লার কোনো ফার্মেসিতে গিয়ে পেইন কিলার কিনে খাবেন না, মেডিসিন কিনে খাবেন না। এটা সাময়িক হয়তো বা আপনাকে একটু আরাম দেবে, কিন্তু লং টার্মে এর জন্য আপনাকে অনেক পস্তাতে হবে। তার জন্য যেন এই পস্তানোটা যেন না আসে অথবা এই ভোগান্তিটা যেন না আসে, তার জন্যই হেলথ রিলেটেড যে কোনো ইস্যুতে সর্বপ্রথমে একজন জেনারেল ফিজিশিয়ানের শরণাপন্ন হন। ব্যথা সংক্রান্ত যে কোনো সমস্যার কারণে সর্বপ্রথম যে কোনো একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হন। এবং এই ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হওয়ার সময় অবশ্যই জেনে নেবেন সেই ফিজিওথেরাপিস্ট কি একজন সত্যিকারের ফিজিওথেরাপিস্ট কিনা, না তিনি কোনো একজন টেকনিশিয়ান অথবা কোনো একজন কোয়াক। অবশ্যই একজন দক্ষ ফিজিশিয়ানের শরণাপন্ন হবেন অথবা দক্ষ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে তার মাধ্যমে ট্রিটমেন্ট করাবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা স্যার আপনাদেরকে বলেছেন। দর্শক, আপনারা যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই এই ব্যাপারে সচেতন থাকবেন। অবশ্যই আপনারা নির্বাচন করার আগে এগুলো ভেবে নেবেন যে ফার্মেসির থেকে পেইন কিলার খাওয়াটা খুব একটা ভালো জিনিস না। স্যার যেটা বলেছেন, অবশ্যই একজন ফিজিশিয়ানকে দেখাবেন, প্রথমে একজন ডক্টরের ভিজিট নেবেন, এবং পেইন রিলেটেড যে কোনো ইস্যুতে আমাদেরকেও নক দিতে পারেন। সেক্ষেত্রে আমাদের যে হটলাইন নাম্বারটা আছে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ আছে, সেখানে প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন দিতে পারেন, ফেসবুকে কমেন্ট করতে পারেন, মেসেজে আমাদেরকে মেসেজ করতে পারেন। আমাদের ইউটিউব আছে, সেখানে আপনারা নিয়মিত আমাদের পেশেন্টের যে রিভিউ সেটা যাচ্ছে, লাইভ যাচ্ছে। আপনারা এই থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর পাচ্ছেন, দেখবেন যে আপনার সাথেও এরকম উত্তর মিলে যাচ্ছে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে যাচ্ছেন। আমি অসংখ্য দুঃখিত যে আমরা সবগুলো প্রশ্নের উত্তর আজকের এই লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানকে দিতে পারিনি। আমরা চেষ্টা করব পরবর্তী কোনো লাইভ সেকশন অনুষ্ঠানে আপনাদের এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর প্রদান করার জন্য, এবং যাদের আমরা উত্তর দিতে পারিনি আমরা চেষ্টা করব তাদেরকে মেসেজের মাধ্যমে সেই প্রশ্নগুলোর ফিডব্যাক প্রদান করার জন্য আমাদের স্যারদের থেকে পরামর্শ নিয়ে তারপর আমরা সেই প্রশ্নগুলোর এক এক করে উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। দর্শক, আজকে আমরা লাইভটি এখানে শেষ করতে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সহকারে, মনোযোগ সহকারে এবং কষ্ট করে আমাদের লাইভটি দেখার জন্য। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।